সেই দয়াল হরি এলো ওরা কান্দিতে একবার যাই যাই সবাই কত পুরুষ নারী হলো পাগল রে ওরে তারা মন বেঁধেছে একই সুরে ওরা কান্দিতে শ্রী শ্রী হরিশ্চন্দ্রায় নমো নমঃ ওম শ্রী শ্রী গুরুশ্চন্দ্রায় নমো নমঃ ওম শ্রী শ্রী মহানন্দশ্চন্দ্রায় নমো নমঃ ওম শ্রী শ্রী হরিচাঁদের ভক্তবৃন্দশ্চন্দ্রায় নমঃ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। তোমার চরণ শিরে ধরে দাঁড়াইয়েছি কাব্য আসুন কৃপা করবে অধম সন্তানের আমার তো আর কেহ নাই নিজগুণী কৃপা করে রাখবে প্রভু আমায় ধরে তাই তোমার কাছে মিনতি জানাই। আজকে সত্য কথা সদানন্দ নামটি ধরে কিছু কথা বলেছে আমার প্রচারিতে গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম আমার ঠাকুরই সে প্রচার করলেন ডাক দিয়ে বলল গোসাই তুমি আমার কথা নিও পরিষ্কার করে একটু জবাব দিও এই সূক্ষ্ম শব্দটা তোমার গ্রন্থে দেখতে পাই এর অর্থটা কি বাকি ছিল কি দিয়ে গেল কি ধন দিতে বাকি ছিল কি ধন তিনি দিয়ে গেল দেখো বাবা সত্য কথা তিনি এসেছেন সত্য যুগে ছিলেন হরি গোলক বিহারী ত্রেতা যুগে হলেন তিনি রাম ধনুধারী দাপরেতে জন্ম নিল নন্দগোপ ঘরে বাল্য খেলা গোষ্ঠলীলা করেছিলেন ব্রজরাজপুরে কলির আরম্ভ কালে জন্মে নদিয়ায় এবে এসে জন্ম নিলেন ওরা কান্দিদায় তিনি ছিল থাকবে আছে এটাই হচ্ছে সূক্ষ্ম তিনি ছিল থাকবে এবং আছে চির শাশ্বত চিরন্তন সত্য চির শাশ্বত এটাই সূক্ষ্ম তিনি কি দেখিয়ে গেলেন তিনি দেখিয়ে গেলেন এই গারস্থ ধর্ম যে ধর্ম প্রচারিতে প্রভু রামচন্দ্র এসেছিলেন আপনাদের সাথে তিনি বিবাহ করলেন কৃষ্ণচন্দ্র এসেছিলেন তিনিও বিবাহ করলেন আমার গৌর সুন্দর এসেছিল তিনিও বিবাহ করলেন একবার নয় দুটো বিবাহ করলেন একটা করলেন লক্ষ্মীপ্রিয়া পরে আনলেন বিষ্ণুপ্রিয়া তার কাছে প্রতিশ্রুতি দিয়ে তার লীলা সাঙ্গ করলেন আমরা অনেকে চিন্তা করি মহাপ্রভু সংসার ছাড়ি চলে গেছে না বাবা
তিনি সংসার ছেড়ে ছেড়ে যায়নি। তাই যেদিন তিনি যায়, আমি বলি এ কাব্য সভায় বিষ্ণুপ্রিয়ার লীলা, বিষ্ণুপ্রিয়া গম্ভীরায় চলে গেলেন, মহাপ্রভু পুরীতে গিয়ে তার লীলা সাঙ্গ করলেন, জগন্নাথের সঙ্গে মিশে গেল। তিনি ছেড়ে যায়নি। সূক্ষ্ম অবস্থা, সূক্ষ্ম সনাতন এই জায়গায় তিনি দুবার বিবাহ করলেন। তিনি যখন সন্ন্যাস করলেন গ্রহণ, নিত্যানন্দ ভেগাশ্রিত ছিল, তার ভেগটা গাধার গলায় দিয়ে তাকেও বিবাহ দিয়ে গেল। আমা তাকেও বিবাহ দিয়ে সংসারে প্রবেশ করায়। চন্দ্রকান্ত সার্কেলের দুটো সন্তান জাহ্নবার বসুদা, দুটো বিবাহ হয়। তাই আমার গৌরাঙ্গ রতন তখন চিন্তা করলেন, সচী মাকে বলেছিল, আমা বলছে নিমাই রে, তুই তো চলে যাবি, আর তো আসবি না। একেবারে পরিষ্কার প্রমাণ পাবে শ্রীজীবের কলম, শ্রীজীবের চৈতন্য চরিত, আর কৃষ্ণদাস কবিরাজ গোসাই লিখলেন চৈতন্য চরিতামৃত। শ্রীজীবের চৈতন্য চরিতে সন্ন্যাস পর্বে পরিষ্কার তার নিদর্শন আছে। সচী মাতা বলেছিল, নিমাই রে তুই তো চলে যাবি, আর তো আসবি না। বলে কে বলে মা আমি আসবো না? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনম সৃজনমহঃ পরিত্রাণায় সাধনায় বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যতবার দরকার হবে মা আমি ততবারই আসব, যতবার দরকার হবে ততবার আমি আসব। আমা তোমাকে এড়াতে শক্তি নাই কো আমার, তব গর্ভে জন্ম নেব আরো দুইবার। নরোত্তম শ্রীনিবাস রূপে তিনি এলেন, তখনও হলো না। তাই তিনি কলম লিখেছিলেন। শ্রীজীব গোসাই কি লিখলেন? তোমাকে এড়াতে শক্তি নাই কই আমার, তব গর্ভে জন্ম নেব আরো দুইবার। তখনও হবে না মা, শেষ জন্ম হবে আমার ওই সন্মুখনে, তরাইব জীবগণে নাম সংকীর্তনে। তাই মহাপ্রভু মায়ের কাছে প্রতিশ্রুতি দিল, একবার প্রেমানন্দে ভক্তগণ হরি 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 হরি। সদানন্দ আমাকে প্রশ্নও রেখে গেছে, কোন শাস্ত্রে প্রমাণ আছে কিনা। এই একটা প্রমাণ দিয়ে গেলাম। তিনি সত্য যুগে ছিল, তারই অংশ থেকে যুগ অবতার গোলক বিহারী হরি, তিনি গোলকে বিরাজ করছেন, তিনি গোলকেই আছেন। তারই অংশ থেকে এলেন প্রভু রামচন্দ্র। তাই রামায়ণ খানা খুলে দেখবেন। সদানন্দ তুমিও কি দেখো, রামায়ণে পরিষ্কার লেখা আছে, ত্রিকোণমণ্ডল সীতা বিন্দু রূপে স্বয়ং হরি, আকার লক্ষণস্যৈব মকারে ভরতস্তথা বিসর্গতে শত্রুঘ্ন। একা রাম পূর্ণ নয়, তিনি অংশ রূপে এলেন, পঞ্চম অংশে পূর্ণ হলেন। যখনই জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্মণায়, পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়। শচী গর্ভে জন্ম নিয়ে নাছিলেন পূর্ণ, দীক্ষা প্রাপ্তে নাম তার শ্রীকৃষ্ণ চৈতন্য। তাই তিনি এলেন আমার হরিচাঁদ রূপে, গোলক বিহারী হরি তিনি এসেছেন সরাসরি। তাই শ্রীজীবের কলম, ক্ষীরদের সেই দয়াল হরি এলো ওরা কান্দিতে। রামকৃষ্ণ গৌর সুন্দর তারা কিন্তু পূর্ণ নয়, অংশ অবতার।
যুগবতার যাহা হয় অবনী মাঝারে অংশ স্বরূপ এসেছে ক্ষীরদ ছেড়ে, ক্ষীরদ সাই গোলক বিহারী হরি যিনি আসে ওরা কান্দিতে এসেছেন সরাসরি, ভক্তগণ দেখেছে। তাই আমার গান ক্ষীরদের সেই ওরে দয়াল হরি আরে এলো ওরা কান্দিতে ক্ষীরদের সেই দয়াল হরি ওরা কান্দিতে ওরে কত পুরুষ নারী হলো ও পাগল রে ওরে তারা মান বেঁধেছে একই সুতে ওরা কান্দিতে বাবা আমার ভোকালটা একটু টোন আর একটু বাড়াবো। দয়াল হরি ওরা কান্দিতে এই যে ওরা কান্দির ভক্ত যারা ও তাদের কি যেন হইয়াছে হারা নয়নে বহে ধারা ওরা কান্দির ভক্ত যারা ও তাদের কি যেন হইয়াছে হারা নয়নে বহে ধারা ওরে মুখে জয় হরি বল বলে ও তারা রে একবার জয় হরি বল জয় পাগল ওরে তারা ঢোলে পরে দেখো ওই ধুলিতে ওরা কান্দিতে ক্ষীরদ সেই দয়াল হরি এলো ওরা কান্দিতে সত্য কথা কি জানো সদানন্দ, হরিভক্ত যারা তাদের মধ্যে চাওয়া পাওয়া কিছু থাকে না, চাওয়া পাওয়ার ধার ধারে না তারা, তারা সূক্ষ্ম অবস্থায় অবস্থান করছে। গারস্থ ধর্ম, গারস্থ ধর্মের নিয়মটা কি তুমি জানো? হাতে কাম মুখে নাম সদা সচ্চরিত্রবান হবে, সত্য পথে থেকে সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কভু না স্পর্শিবে, না ডাকো হরিকে হরি তোমাকে ডাকিবে। তারা হরির সঙ্গে মিশে গেছে বাবা, তাদের মধ্যে চাওয়া পাওয়া নেই, অহৌতুকি প্রেম। তাই এখানে কবি বলছে এই যে মধু কৃষ্ণ ত্রয় অদোষী ওরে আমার ওই যে গুরু সাদের পাশে বসি, ওই দেখো বিদেশবাসী তাদের মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে না। কবি বলছে
মধুকৃষ্ণ ত্রয়োদশী আমার গুরুচাঁদের পাশে বসি ওই বিদেশবাসী, কে বিদেশ থেকে এসেছিল, সুদূর অস্ট্রেলিয়া থেকে মীর সাহেব এসেছিল। তার চাওয়া পাওয়া হারিয়ে গেল। যে হরিভক্ত হয়ে যায় তার তো চাওয়া পাওয়া থাকে না। সে চিন্তা করেছিল, যে অস্ট্রেলিয়া থেকে এসেছিল, যে আমি খ্রিস্ট ধর্ম প্রচার করব। খ্রিস্ট ধর্ম প্রচারিতে এসেছিলেন, আপনারা দেখেছেন সাক্ষাৎ। কিন্তু গুরুচাঁদ ঠাকুরের কাছে যাওয়ার অগ্র মুহূর্তে, আমি বলি আপনাদের সাক্ষাতে, তিনি চিন্তা করলেন কোন জায়গায় গেলে স্বধর্ম প্রচার করা যাবে। তিনি বেছে নিলেন কোন জায়গাটি, যে যাদের অর্থ নেই, যাদের ঘরে খাবার নেই, যাদের মধ্যে বিদ্যা নেই, যাদের রাস্তায় চলার অধিকার নেই, তাই তিনি তাদের মধ্যে এগিয়ে গেলেন। কোথায়? কেন্দ্রটা হচ্ছে ওরাকান্দি। লাঞ্ছিত, দুঃখিত তাদের কাছে এগিয়ে গেলেন। তো একদিন সন্ধ্যা আগত প্রায়, ওরাকান্দির গায়ে মীর সাহেব বাবার পাশে বসে রয়। এমন সময় চিন্তা করে, এই দলিত, নির্যাতিত, লাঞ্ছিত, এদের মুখে খাবার নেই, যদি খাবার দিতে পারি তাহলে ওরা আমার হয়ে যাবে। ওদের যদি খাবার দিতে পারি ওরা আমার হয়ে যাবে। তাই তিনি কি করলেন, বাবার পাশে বসে চিন্তায় মগ্ন হলেন। কিন্তু বাবা কি করল? বেশ কিছুদিনই গড়িয়ে গেল। হঠাৎ মীর সাহেব শুনতে পায় তার পিতা মাতার স্ত্রী, তাদের শরীর খারাপ হয়। মৌন হয়ে বসে আছে। আমার বাবা গুরুচাঁদ ডাক দিয়ে শোনায়, অমিত, অমিত। কি, উনি আমার নাম জানলো কি করে? অমিত, তোমার মনটা বড় খারাপ, তোমার শরীর খারাপ, মন খারাপ। তোমার বাবা মার শরীর খারাপ হয়, যেই বলি সেই বাবা মার শরীর খারাপ হয়, সেই জন্য মন খারাপ হয়। মীর সাহেব চিন্তা করে, আমার মনের খবর বলে দেয়। এই মানুষটিকে ডাক দিয়ে মিষ্টি হাসি দিয়ে আমার বাবা গুরুচাঁদ বলেছিল, আমি, তুমি কি তাদের দেখবে? কোথায় অস্ট্রেলিয়া আর কোথায় বঙ্গভূমি, ওরাকান্দি। বলে, বাবা তুমি দেখবে? বলে, যদি দেখানো যায়, যদি দেখা যায়, না দেখে থাকা যায় নাকি, আমি দেখবো, চলো আমার সঙ্গে। চলে গেলেন কামনা নদীর তীরে। কামনা নদীর তীরে যখন যায়, বাবা গুরুচাঁদ ঠাকুর তার মাথায় স্পর্শ করেছে হস্ত দিয়ে। সে অস্ট্রেলিয়া দেখায়। ওরাকান্দিতে বসে মনে হয় যেন ফিল্ম দেখছে। দেখে বাবা মা ইজি চেয়ারে বসে আছে, তাদের শরীর খারাপ ভালো হয়ে গেছে। ভালো করলো কে? তারিণী বার্মায় চলে গেছে, বাবা গুরুচাঁদ ঠাকুর তাকে পাঠিয়েছে। তারিণী বার্মায় বাজারে গিয়ে একটা পাকা আম তারিণী পায়। অকালে পাকা আম পাবার পরে তার প্রেমের দুয়ার খুলে যায়। ডাক দিয়ে বলে, বাবা তুমি আমাকে বার্মায় পাঠিয়েছো ডাক্তারি করতে। তারিণী ডাক্তার ছিল। বাবা তুমি বার্মায় পাঠিয়েছো ডাক্তারি করতে, আমি তো একটা পাকা আম পেয়েছি বাবা। জীবনে তোমাকে না দিয়ে আমি কিছু গ্রহণ করি না। আজ আমি কি করে এই আম খাবো? আর আমার এমন কোন
কোনো সাধ্য নাই, আমি তোমাকে বসিয়া খাওয়াবো। তারিণী যেখানে বসে ডাক্তারি করে সেই টেবিলের উপরে বাবা পাকা আমটি কেটে নয়ন জল ছেড়ে দিয়ে বলছে, কত জন্মের অপরাধী বাবা গো, আমার কেহ নাই, নিজ গুণে কৃপা করো, করুণা নয়ন জল ছেড়ে দিয়ে তারিণী বসে আছে। আমার বাবা গুরু চান আছে দেখো, ওরা কান্দি মাছে। মির সাহেব আরো যত ভক্তগণ বসে আছে, আমার বাবা গুরু চাঁদ ঠাকুর বলতেছে, বাবা তোমরা একটু বসো, আমি একটু বাইরে যাই, তোমরা একটু বসো, আমি বাইরে যাই। বাইরে যাবার কথা বলে আমি কথাটা বলি খুলে, আপনারা জ্ঞানী সকলে করুন স্তবন, আমার প্রেমের ধন, আমার সেই গুরুচন্দ্র ধন, আমার গুরুচাঁদ ঠাকুর বাইরে আবার এসে বারমায় চলে গেছে। নয়ন বন্ধ করে তারিণী গুরুচাঁদ গুরুচাঁদ বলে ডাকছে। সেই 10টার সময় বাজার থেকে আম এনেছে, সন্ধ্যা হয়ে গেছে, তখনও কান্না করছে, ধ্যানে জ্ঞানে মনপ্রাণে তার স্মরণ করছে। আমার বাবা গুরুচাঁদ কি বলছে, ও তারিণী, তারিণী, এ তারিণী, হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, ভক্তই আমার মাতা পিতাই, আমি ভক্তের গুরু, ভক্ততে নাম রেখেছে আমি বাঞ্ছা কল্প। তারিণী রে আয়, আয় আমার কোলে আয় তারিণী, ওরে আমাকে পাকা আম দে, আমি খাই। সেখান থেকে আম খেয়ে আমার গুরুচাঁদ ঠাকুর চলে গেলেন মির সাহেবের আঙ্গিনায়, অস্ট্রেলিয়ায় চলে গেলেন। মির সাহেবের আঙ্গিনায় যাবার পরে আমি কথাটা বলি আসরে, মির সাহেবের স্ত্রীকে ডাক দিয়ে বলেছে, আমাকে এক গ্লাস জল দাও তো। সেই রূপটি দেখে মনে হয় যেন ঝলক দিচ্ছে চোখে। উনি কে? যখন জল চেয়েছে তাকে দিয়েছে, জলটা হরি বলে ফুৎকার দিয়ে আমার গুরুচাঁদ ঠাকুর আবার ধরিয়ে দিয়েছে। বাবা তোমার বাবা মারে খাওয়াও, তুমিও খাও। আমার অশ্বিনীর কথা বলে জল দিয়েছিল সেই দিন, হৃদ কদম্ব তরুমূলে দাঁড়াও শ্রী, আমার এই উৎসবে বামে বসাবো, দেখবো প্রেমের উপরাই কিশোরী, ভক্তি দুটি সাজিয়ে বৃন্দে, অনুরাগ তুলসী শ্রদ্ধা চন্দন দিব ওই পদে, আমার মনের সাথে দেখবো হৃদে, দেখবো যুগল রূপের মাঝে। আমার অশ্বিনীর গানের কথাগুলো বলে জলটা যখন দিয়েছে আমার প্রেমিক ঠাকুর গুরুচাঁদ, স্পর্শ করার সঙ্গে সঙ্গে সব ব্যাধি মুক্ত হয়ে গেছে। বাবা এটা সত্য কথা, আপনাদের বাড়িতেও যদি কোনো, প্রত্যেকটা বাড়িতে যেখানে আমি গান করছি এই আসরে বলছি, যদি কোনো বিপদ সম্মুখীন আপনারা হয়ে থাকেন, কোনো তন্ত্রমন্ত্র লাগে না বাবা, মহাগ্রন্থ আমার হরিসংকীর্তন, ওটা গানের বই আপনারা অনেকে বলে থাকেন, কিন্তু ওটা মহাগ্রন্থ। পৃথিবীতে, এই পৃথিবীতে যত গ্রন্থ আদি সৃষ্টি হয়েছে, নবলক্ষ গ্রন্থ, 14 শাস্ত্র, 18 পুরাণ, প্রত্যেকটা গ্রন্থের সার নিয়ে আমার হরিসংকীর্তন গ্রন্থ সৃষ্টি হয়েছে। এই হরিসংকীর্তন গ্রন্থের কথা বলে যদি কেউ একটু ফুৎকার করে এবং একটু জল গ্রহণ করায়, মহাব্যাধি থাকলেও জন্মের মতো ছেড়ে যায়, মুখে জয় হরি বল, গৌর হরি বলে। বাস্তবে কোনো
ভয় থাকবে না, আজকের থেকে করে দেখবেন। বাবা, পেট ব্যথা হলেও সারিয়ে যাবে, জ্বালা যন্ত্র হলেও সারিয়ে যাবে। এদিকে মির সাহেব বসে আছে ওরা কান্দিতে, আর গুরুচাঁদ ঠাকুর চলে গেছে বার্মায়, সেখান থেকে অস্ট্রেলিয়া। আবার মুহূর্তের মধ্যে ঘুরে এসেছে, সবাই পাকা আমের গন্ধ পায়। ডাক দিয়ে বলছে, ও বাবা, তুমি বাইরে থেকে ঘুরে এসে যখন বসলে সভাবাসে, এত পাকা আমের গন্ধ কোন জায়গা থেকে পাওয়া যায়? বলছে, এই তোরা দেখলি না, আমার তারিণী আমারে আম খাওয়াই গেল, আমার তারিণী আমারে আম খাওয়াই গেল। এই রূপ ঈশ্বরের প্রতি আত্মদান যদি কারো হয়ে যায়, যেমন আজকে এই বাড়ির বাবা কৃষ্ণ, তার আত্মদান হয়েছে তার বাবার প্রতি। আমি তাকে কথা দিয়েছি, হে ঠাকুর তুমি আমার কথা নিও, তার বাবাকে আজকে রাতের মধ্যে আমার কৃষ্ণ বাবার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিও। মুখে জয় হরি বল, গৌর হরি বলে তাকে তুমি দেখা দিও। একবার যদি এই হরি ভক্তের চরণে কেউ আত্মসমর্পণ করতে পারে, এখনো বাস্তবে সে পায়। বলছে, তারিণী আমাকে আম খাইয়েছে। এদিকে মীর সাহেবকে নিয়ে যখন কামনা নদীর তীরে গেছে, যখন মাথায় হাত দিয়েছে, বাবা গুরুচাঁদ তো আগেই ব্যবস্থা দিয়ে আইছে, দেখে বাবা মা সবার শরীর ভালো হয়ে গেছে। যখন আস্তে করে আমার গুরুচাঁদ হাতটা তুলে ধরেছে, মীর সাহেব এগিয়ে যাচ্ছে, বলে, বাবা যাইও না, ফরিয়ে যাবা, আগিয়ে যাইও না, ফরিয়ে যাবা বাবা, সামনে জল আছে। চাঁদ ভুবন ভুলানো রূপ তাকে দেখায়, গড ইজ গড বলে পড়েছিল আমার গুরুচাঁদের পায়ে। যেই দিন থেকে আত্মদান অবস্থা হয়ে যায়, আত্মদান করে দেয়, সেই দিন থেকে বাবা গুরুচাঁদ ঠাকুর তারা আদর্শ নিয়ে যে অর্থ এনেছিলেন অস্ট্রেলিয়া থেকে, সেই অস্ট্রেলিয়া থেকে যে অর্থ এনেছিলেন, সেই অর্থ দিয়ে আজকে আমাদের স্কুল গড়ে দেয়। বাবা, হাজার হাজার স্কুল কলেজ, আজকে আমাদের রাস্তায় চলার অধিকার ছিল না, হরি কথা বলার অধিকার ছিল না, মন্দিরে পুজো দেওয়ার অধিকার ছিল না, এই পোশাক পরার অধিকার ছিল না, ঘরে ঘরে। তাই গুরুচাঁদ ঠাকুর বলেছে, প্রয়োজন হলে করো ভিক্ষা, ছেলে মেয়েকে দাও শিক্ষা। আজকে এই জুতো পায়ে দেওয়ার অধিকার ছিল না বাবা, আজকে হরি কথা কৃষ্ণ কথা বলার অধিকার ছিল না। এই শূদ্র যারা ক্ষুদ্র, তারা যদি বেদ পাঠ করত, তাহলে জিহ্বাটা টেনে ছিঁড়ে দিত। ইতিহাস দেখবেন, যদি বেদ শ্রবণ করত, তাদের কানে সীসার তেল গরম করে ঢেলে দেওয়া হতো। এই মীর সাহেব যেদিন থেকে আমার গুরুচাঁদের চরণে আত্মসমর্পণ করলেন, সেই দিন থেকে সেই সংগ্রাম করলেন। ফরিদপুর ডিস্ট্রিক্টে 1906 খ্রিস্টাব্দে বাবা, এই মীর সাহেব 1911 খ্রিস্টাব্দে, 6 না 11 খ্রিস্টাব্দে ফরিদপুর ডিস্ট্রিক্টে এই মীর সাহেবের সহযোগিতায় আমার গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে সংগ্রাম করে ওই চণ্ডালত্বটা মুছে দিয়ে এই নমশূদ্র টাইটেল বসিয়ে দিল। আজকে আমাদের প্রেমের ঠাকুর গুরুচাঁদ এসেছে, সেই দেবের দেব মহাদেব এই বিশ্ব জগৎ আলোকিত করলো। তাই আজকে আমাদের ঘরে ঘরে MA পাস, BA পাস, হাজার হাজার চাকরি করছে। অবদানটা হচ্ছে আমার প্রেমের ঠাকুর গুরুচাঁদের। আজকে গুরুচাঁদ ঠাকুর সংগ্রাম করেছিল বলে আমরা রাস্তায় চলার অধিকার পেয়েছি, হরি কথা বলার অধিকার পেয়েছি। মুখে জয় হরি বল, গৌর হরি বল। তাই কবির গান, গানটা হচ্ছে কি, এই যে মধুকৃষ্ণ ত্রয়োদশী, ওরে আমার গুরুচাঁদের পাশে বসি, ওই দেখো বিদেশবাসী
যে লক্ষ্মী খালির গোপাল সাধু পেয়ে ছিল হরি নামের মধু, ওরে ঘুরে বেড়ায় সে বনে। লক্ষ্মী খালির গোপাল সাধু পেয়ে ছিল হরি নামের মধু, ঘুরে বেড়ায় সে বনে। ওরে বাঘে হিংসা ভুলে পড়ে ও ঢলে, ওরে চরণ ধুলি হে নিল মস্তকেতে। ওরা কান্দিতে চিরদেশে দয়াল হরি ওরা কান্দিতে। ওরে গোসাই শরৎ সাদের কৃপা বলে, ওরে আমার নিশিকান্ত ডেকে বলে, অনিতাই এখনো রইলি ভুলে। ওরে গোসাই শরৎ সাদের কৃপা বলে, ওরে আমার প্রাণের নিশি ডেকে বলে, অনিতাই এখনো রইলি ভুলে। ও তুই এই যে মায়ার খেলা ছেড়ে দিয়া রে, ওরে যদি পারিস বসে থাক তার চরণ প্রান্তে। ওরা কান্দিতে চিরদেশে দয়াল হরি ওরা কান্দিতে। হরিচাঁদ চরিত্র সুধা প্রেমেরই ভাণ্ডার, আদি অন্ত নাই যার কলিতে প্রচার। সত্য ত্রেতা দাপরের শেষে হয় কলি, ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকলি। 3 যুগ পরে কলি যুগে কনিষ্ঠ, কনিষ্ঠ হইয়া হলো সর্বযুগ শ্রেষ্ঠ। এই কলিকালে শ্রী গৌরাঙ্গ অবতার, বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্মহর উপহার। যে যারে ভক্তি করে সে তারও হরি, সে তারও ঈশ্বর। ভক্তি গুণে হয় সেই তার স্বয়ং অবতার। হয় গ্রীব অবতার, কপিল অবতার, অষ্টবিংশ অবতার পুরাণে প্রচার। মৎস্য কুর্ম বরাহ বামন নরহরি, ভৃগুরাম রঘুরাম রাম অবতরী। ঈশ্বরের অংশ কলা সব অবতার, প্রথম পুরুষ অবতার রঘুবর। নন্দের নন্দন সে গোলকের নাথ, সংকর্ষণ রাম অবতার তার সাথ। সবই ঈশ্বরের অংশ পুরাণে নিরখী। বর্তমান দারু ব্রহ্ম অবতার কল্কি। সব অবতার হতে রাম দয়াময়, দারু ব্রহ্ম দয়াময়, কৃষ্ণ দয়াময়। পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন, সেই নন্দ সুত হলো শচীর নন্দন। যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়, পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়। শচী গর্ভে জন্ম নিয়ে নাছিলেন পূর্ণ, দীক্ষা প্রাপ্তে নাম তার শ্রীকৃষ্ণ চৈতন্য। তখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে, 48 বর্ষ পরে মিশিলা উৎকলে। সকল হরণ করে তারে বলি হরি, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি। প্রেম দাতা নিত্যানন্দ তার স্বামী ভরে, হরিকে হরায় সেই হরি ভক্ত দ্বারে। নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি, হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। এই হরিচাঁদ লীলা সুধার সাগর, তারকের কর হরি তাহাতে মকর।
মন্দনার টানি আইতি কাব্য পথে হব ব্রতী, সম্প্রীতি সে কথা জানাই, নিজগুণী কৃপা করে রাখবেন সবাই আমায় ধরে, আমি আর আমার মধ্যে নাই। আপনাদের চরণধুলি নিয়ে শিরে এবার যাচ্ছি নিত্যানন্দ নামটি ছেড়ে। আমি আসরে তারক গোসাই হতে চাই। আমা যাচ্ছি কিন্তু, নাকি যাব তো? আমি আসরে হলাম তারক গোসাই, আপনারাও শুনিলেন সবাই, তবে আপনাদেরই চরণ ভরসায় আমি তো এই কাব্য সভায় দাঁড়াই। আমি বললাম সভা পরে, গোসাই তুমি এসো আসরে, তোমার কথা যাও প্রকাশ করে, শুনবে সকলায়, তোমার মধুর কথা বললে পরে সকলের যাবে অন্তর ভরে, তুমি এসে দাঁড়াও এ সময়। হরিবল হরিবল। এবার সদানন্দ বৈরাগী কি না বিভিন্ন কথা করলেন আলোচনা, আবার কোন জায়গার থেকে একটা গল্প দিয়ে যায়, ওই কি কি কুল কি নাম করিছে তাদের, ওই জায়গায় এক ঠাকুমা আছে নাকি, সে ওই কোন জায়গায় ঘরের মধ্যে বসে সবাই মানে দাঁড়িয়ে সবাই আত্মদান করছে, ওজাই নাকি কয় যে ওই জায়গায় কি অবরোধ করতেছে। ওরে কায়দার গল্প রে। এই সদানন্দর গোষ্ঠী যারা এইরকম গল্প জোগাড় করে তারা, তাদের নয় সূক্ষ্ম ধারা। আমি বলি এ সভ্য সভায় এই অসূক্ষ্মতা, এই অশিক্ষিত এবং অসূক্ষ্ম, এই অসূক্ষ্ম ব্যবস্থা পরিপূর্ণ করবার তরে এসেছে আমার নটবরে হরিরূপ ধরে। তাই প্রথমে সে প্রশ্ন করে, প্রচারিতে গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, এই সূক্ষ্ম অবস্থাটা কি? তারপরে দ্বিতীয় প্রশ্ন করে যায়, আপনারা শুনেছেন এ কাব্য সভায় যে মতুয়া যারা সরাসরে তারা নিশান ডঙ্কা হাতে ধরে, তারা দেখি বাদ্য বাজনার সঙ্গে করে হরিগুণ গায়। আচ্ছা গোসাই তুমি বলবে আসর পরে এই হরি সংকীর্তন করে তারা কি পায়? তৃতীয় প্রশ্ন করে যায় যে হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুর, সেও কি করে অবতার হয়? তারপরে ডাক দিয়ে বলে, চন্দ্রতুল্য অভিমান্য পোল রণে গিয়ে দরণগুহ চক্র মাঝে নিগম না জেনে, এই নিগম আর আগম এই তত্ত্বটা কি গোসাই তোমার কাছে শুনতে অভিপ্রায়। আবার বলেছে হরিচাঁদ ঠাকুর অবতার হয়েছে কোনো শাস্ত্রে প্রমাণ আছে কি না? দেখো বাবা, ঠাকুরকে বুঝতে হলে তোমার দোষ আগে তারা এড়াতে হবে। তোমার ভিতরে যদি দোষ থাকে তুমি কিন্তু ঠাকুরকে পাবা না। দোষী হয় যারা বিশ্বাস করে না, তারা তাদের মধ্যে কুসংস্কার ভরা, তারা কখনো হরিদর্শন পায় না ধরায়। সেই জন্য নিজের দোষ থাকলে পরে আর একজনের দোষ দর্শন করে। বাবা, বাংলাদেশের ঘটনা না বললে হয় না। আমি গল্প টল্প বেশি ভালোবাসি না, তা যুক্তিযুক্ত কথা না বললেও হয় না। এক ভদ্রলোক ওই যে কলই শাক খায় না বাবা, তোমরা খাও তো? কলই বুন হইছে বাংলাদেশে, বিলের কান্দায় কলই বুন হতো না বাবা। আর কলই মাছ মানে কলই শাকের আগা তুলে মাথাগুলো কেটে কেটে সুন্দর নরম নরম, তারপরে যদি চুনো মাছ দিয়ে ঘন্ট করে, ওরে কপাল রে বাবা, তোমরা খাইছো তো নাকি? জম্বের টেস্ট হয় কিন্তু, মানে যদি কেউ খাতি বসে রে মশাই, একদম পেট ভরিয়ে যাবে, তাও ছাড়তে পারবে না, এমন একটা টেস্ট হয়ে যায়। তা কলই শাক বনাইছে, পাশের বাড়ির এক বাছুর এসে প্রত্যেক দিন গুটি গাটি নষ্ট করে থুয়ে যায়। মালিক করে বর্ণনা, শালাই বাছুরের জ্বালায় তো কলই রাখতে পারবো না। মনে আছে বাবু, আজকে সকালবেলায় ওরে ব্যবস্থা দেব। সকালবেলাটা লাঠি নিয়ে যাইয়ে কলই ওই বিলের কান্দায় বসে রয়েছে ভোরবেলা, মানে 4টের পরে পরে, আর বাছুর ছাড়িয়ে ও দেয় ভরে ভরে। 4টের পরে পরে যখন চলে গেছে বিলের কান্দার পরে, এদিকে তো ভদ্রলোক বাছুর ছেড়ে দেয়। বাছুর যখন ছেড়ে দিল, ও ছুটে যাইয়ে একেবারে ব্রহ্ম তালুতে একটা কষাইছে, বাড়ি দিল, এক বাড়ি খাইয়ে বাছুরের কাজ হয়ে গেছে। 4 উপরে দিয়েছি, তুই পরে 2 দাপান দিয়ে মরি গেছে। যেই বাছুর মরিয়ে গেছে রে মশাই, ওর ভিতরে ধরেছে ভয়, শালা কেউ দেখলো নাকি। এদিক ওদিক তাকায়, দেখে কেউ শালা দেখে নাই। বাড়ি থেকে কোদাল আইনে ওই বিলের কান্দায় বাছুর ওই ক্ষেতের মধ্যে পুঁতে থয়, কিন্তু বাছুর রাখছে পুঁতে, ওরে ধরছে ভয়ের ভূতে। ও আস্তে আস্তে কাঁপতি কাঁপতি বাড়ি আইছে।
গিন্নি করে বর্ণনা, কি গো স্বামী, তুমি মাঠে গেলে বাড়িতে এসে কাঁপতে 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 বাড়ি এসেছো, তোমার মধ্যে কোন গঞ্জনা? বলে গিন্নি সুপ, আস্তে কথা কবি। মানে ব্যাপারটা কি? আমি আস্তে কথা বলবো কেন, তুমি কাঁপো কেন, কি হইছে? পৌষ মাসের দিন তো, পৌষ মাসেই তো কলইশাক হয়। গিন্নি করে বর্ণনা, আমার সুন্দর স্বামী এত সুন্দর, ওরে কপালরে যেমন ঠোঁট, যেমন চোখ, তেমন কথা, আরে কত ভালো লাগে। অবন্ধু আসো, তোমার এই শীত লাগিছে মতো, বিলের মধ্যে গেছো মনে হয়, শীত লাগিছে। 7 খান লেপ দিয়ে ঠাইসে ধরছে। উনি আবার একটু মানুষটা একটু পাটকাঠি কোম্পানি, আর গিন্নি হচ্ছে ব্যারেল কোম্পানি। ওনার আবার থাইরয়েডের দোষ আছে গিন্নির। ওই ব্যারেল কোম্পানি গিন্নি 7 খান লিপ দিয়ে ঠাইসে ধরছে, আবার নিজে ওর উপরে উঠে বসে রয়েছে। ওটা মরিয়ে যাওয়ার কল হয় না নাকি? মানে 7 পিস লেপ দিয়ে ডাইকে তারপরে আবার ইনি চাপিয়ে পড়ছে। গিন্নি সারিয়ে দাও, তুমি কাঁপতেছো কেন কও। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, বাজারেও মোটে যায় না। আর গিন্নিরে করে বর্ণনা, অগিন্নি জোরে কথা কবি না। বলে কেন? বলে জোরে কথা কবি না, পুলিশ আসতে পারে। মানে ভয়তে এমন ঠোঁট কাঁপতিছে, পুলিশ না বলি কয় পুলিশ আসতে পারে। মানে কায়দা লাগিয়ে গেছে আর কি, কয় পুলিশ আসতে পারে। এইবার 5 দিন যখন গত হয়ে গেছে, গিন্নি গরম দিচ্ছে। ব্যাপারটা কি? বাজার সদাই নাই, খাবো কি তোমার মাথা, রান্না করি খাবো। বাজারে যাও, বউতে যদি গরম দেয়, বাবা সবার গরম যেমন তেমন, বউর গরম কিন্তু সহ্য করা যায় না নাকি? যেমন তেমন দেখবেন, বউ যদি রাগ হয়ে যায়, আস্তে আস্তে পাশে যাইয়ে নিজে কাজ করতে শুরু করে দেয়। দারোগার বউ বলি, অনেক দারোগার বাড়ি আমি দেখেছি, দারোগাগিরি করে থানায়, বাড়ি আসলি আর দারোগাগিরি থাকে না। গিন্নি কয় আজকে রবিবার, তুমি খুন্তি ধরো। ওরে কায়দারে ওই জায়গায় কিন্তু ঘটতি হয়। এইবার গিন্নি গরম দেশে, তাড়াতাড়ি বাজারে যাও। উনি বাজারের ব্যাগ হাতে করিয়ে বাজারে যাচ্ছে। এমন সময় একজন ভদ্রলোক বাজার করে আসছে, বাজার করে আসছে, ডাক দিয়ে বলছে, অ নির্মল দা। কয় কি হয়েছে রে ভাই? কয় না দাদা কিছু হয় নাই, কাছে আসো। কাছে যেই গেছে, কানের কাছে আস্তে করে বলতেছে, ও দাদা, দাদা বাজারে গেছিলা? কয় গেছিলাম। ও দাদা শোনো, কানের কাছে যেই বলতেছে, ও দাদা আমার সম্পর্কে বাজারে কিছু আলোচনা হচ্ছে নাকি? দেখেন বাসুর মারি পুইতে থুইছে কোন জায়গায়, কেউ দেখে নাই, দোষ তোর ভিতরে। ডাক দিয়ে বলতেছে, ও দাদা আমার সম্পর্কে কিছু আলোচনা হচ্ছে নাকি? কয় না ভাই, তুমি কি করছো? আলোচনা কিছু হচ্ছে না, যাও, ভয় নাই। কয় না কিছু হয় নাই, যাও। কিছু দূর চলে গেছে, আমি বলি আপনাদের কাছে, এমন সময় এক পরামানিক ভাই আসতেছে। পরামানিক আবার মানে প্রচলিত বাংলায় কয় নাপিত। এই আসরে কেউ আছে নাকি বাবা? নাই, আসরে কেউ নাই। নাপিতের নাকি আবার 16 চুঙ্গা বুদ্ধি, তাই নাকি বাবা? অতিও পারে। বাংলাদেশে ছোট্ট ছোট্ট বাক্স নিয়ে, ওই ছোট্ট একটা পিঁড়ি নিয়ে ঘুরি বেড়াতো, যে দাড়ি কাটবে সঙ্গে সঙ্গে ওই জায়গায় বসে যেত। তা ওই রকম ছোট্ট বাক্স নিয়ে নাপিত ভাই আসতেছে। এমন সময় ডাক দিছে, অ পিন্টু দা। ওনার নাম আবার পিন্টু। কয় অ পিন্টু দা। কয় কি হয়েছে ভাই, দাড়ি কাটবা নাকি? কয় না রে ভাই, দাড়ি টাড়ি কাটবো না, এইদিকে আসো। কাছে যেই আসছে, অমনি পিন্টু দা নাপিত ভাইয়ের কাছে বলতেছে, অ পিন্টু দা তুমি তো বাজারে গেছিলা? হ্যাঁ গেছিলাম ভাই, কি হয়েছে কও? কয় অ পিন্টু দা আমার সম্পর্কে বাজারে কিছু আলোচনা হচ্ছে নাকি? নাপিত 16 চুঙ্গা বুদ্ধি চিন্তা করতেছে, শালা আমার কাছে শুনবে কেন? বাজারে আলোচনা হচ্ছে কিনা, ও তো যাচ্ছে বাজারে, বাজারে যাইই তো শুনতে পারবে। তা আমার কাছে শোনার রহস্যটা কি? এর মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে। ওই 16 চুঙ্গার 1 চুঙ্গা হাতে ধরে বসে রয়েছে, আবার জিজ্ঞাসা করলি খাটায় দেবে। 1 চুঙ্গা হাতে ধরে বসে রয়েছে, যেই আবার বলতে পারে, ও পিন্টু দা বলো না আমারে, আমার সম্পর্কে হাটে কিছু বাজারে কিছু আলোচনা হচ্ছে কিনা? কয় যাও। যেই বলিছে আর চুঙ্গ খাটাই দিছে, যাও বাজারে যাও, সাঙর বাং বেনে যাও। যেই কইছে বাং বেনে যাও, কয় তালি আমার কলাই খাইলো কেন? কয় ভাই কলাই কিসে খাইছে? কয় বাসুরি খাইছে। কয় তারপরে কি করছো? বাড়ি দিছে মরি গেছে। কয় তারপরে কি করছো? কয় পুইতে থুইছি।
সদানন্দ, আমি করি বর্ণনা। দোষ নিজের মধ্যে থাকলে ভগবানকে পাওয়া যায় না। ঈশ্বরের প্রতি আত্মদান করো। ঈশ্বরের প্রতি আত্মদান করেছে যারা, তারা পেয়েছে সূক্ষ্ম ভগবানের ধারা। আমি করি বর্ণনা, সূক্ষ্ম অবস্থায় অবস্থান করছে। তাই যে পথ, যে শিক্ষা দিতে বাকি ছিল, সেই গুরুগম্বগুলোকে বর্জন করে আমার ঠাকুর সেই প্রেম ধন জীবের কাছে পৌঁছে দিল। সূক্ষ্ম অবস্থাটা হচ্ছে এই সংসার ধর্ম, গারস্থ ধর্ম, যেটা ছিল, যেটা থাকবে, যেটা আছে।